টাকা পয়সা পায়নি? আইডিয়া আছে একটা অভিনেত্রী বা একজন মুখ্য চরিত্রের কি টাকা হতে পারে? তোমরা এরকম ছোটলোকগিরি করেছো, মানে যারা নেগেটিভ কমেন্টস করেছে তারা এরকম ছোটলোকগিরি করেছে বলেই আমি বলছি এগুলো। যখন আমি ক্লাস 11-এ পড়ি, আমি চেয়েছি সবসময় নিজের পায়ে আমি দাঁড়াবো, তখন থেকে আমি শুরু করে ইভেন্ট প্রমোটার হিসাবে কাজ করার। তা আমি ইভেন্ট প্রমোশনসে কাজ করতাম অ্যাপার্ট ফ্রম মাই স্কুলিং। আমার সিরিয়াল, আমার পজিশন, আমার গুরুর, আমার ইগো, ওগুলো আমার রেসপেক্ট, সেটা যদি একটা মানুষ তার লাইফ পার্টনারের জন্য ছাড়তে পারে, তাহলে তার লাইফ পার্টনারকে এর থেকে বেশি দামি গিফট সে কি দিতে পারে একটু বলবে কেউ? একটা কেরিয়ার যেটা উঠছে, যেটা উঠছে, তাকে পজ মারার জন্য না বুকের পাটা লাগে, কারণ সে জানে না সে আর কখনো ফিরে আসতে পারবে কিনা। ব্লগে কখনো এটা দেখাই না যে আমি সায়ন্তনদাকে কি দিই, আমি ভাইকে কি দিই, আমি সবাইকে কি দিই বা দিতাম, কখনোই দেখাই না, কারণ আমি নিজের ঢাক নিজে পেটাতে পছন্দই করি না। হাই, কেমন আছো সবাই? আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। ড্রেসটা নিজের টাকাতেই কেনা। আজকে কিছু ক্রিঞ্জ পাবলিককে, সরি ফুল দেখা যাচ্ছে কি, কিছু ক্রিঞ্জ পাবলিককে আমি রিপ্লাই দিতে এসেছি। এই ভিডিওটা শুধু সেটার জন্যই হবে। ডাজন্ট ম্যাটার কি ভিউজ আসলো, কত টাকায় ইনকাম হলো এই ভিডিও থেকে, আমার কাছে যায় আসে না। আমার কাছে এটাই যায় আসে যে আমি তো ভাই বলবো, কারণ মানে ক্যারেক্টারটা আমার ডোনাই, আমি ডোনা মানুষটা খুব মুখরা। আমি যেরকম শান্ত, নম্র, ভদ্র স্ট্রেঞ্জার্সদের জন্য, সেরকম কিন্তু আমার চেনা পরিচিত মানুষদের কাছে আমি খুবই টকেটিভ, আর প্রচণ্ড ক্লোজ মানুষদের কাছে আমি কিন্তু খুব মুখরা, জবাব দিই, মুখের ওপর দিই ধরে। আমি এরকমই ছোটোবেলায় ছিলাম না, আস্তে আস্তে যত দিন বেড়েছে হয়েছি। সো বেসিক্যালি আমি ভাবলাম যে আমি জানি এখন উত্তরটা দিলে কি হয়, সেই মানুষগুলো আরও বেশি বলবে, আরও কিছু করবে, আমার যায় আসে না। আমি একটা উত্তর দিয়ে ভাই নিজেকে শান্ত করে দেবো। আই এম লাইক দিস। এই মূর্তিটা কখনো আগে দেখোনি না, আজকে দেখবে। মানুষকে একটা পার্সোনালিটি নিয়েই বাঁচে সারা জীবন, মানে ওইভাবেই নিজেকে দেখিয়ে দেখিয়ে, না ভাই। তাদের অনেকগুলো পার্সোনালিটি থাকে, কি হয় তারা পার্সন টু পার্সন সেই পার্সোনালিটিগুলো ভ্যারি করে। এনিওয়ে, হোটেলের এই গুঁড়ো দুধ খেতে আমার খুব পছন্দ। তোমাদের কাদের কাদের পছন্দ? ঠিক আছে, তোমাদেরও পছন্দ, মানে এটা কার না পছন্দ। আমি তো আর চা ফা খুব একটা খাই না, চা কফি আমার ফেভারিট না, আমার জুস ভালো লাগে, কফি খুব মাঝে সাঝে, মানে না খাই না, কোথাও গেলে কেউ দিলে ঠিক আছে, বাট এই গুঁড়ো দুধগুলো যে দেওয়া থাকে সেগুলো নিয়ে আমি খেয়ে নিই। এটা কেউ কিনে দেয়নি, আমার বাবা এই হোটেলটা বুক করেছে, তার টাকায় এটা, মানে সায়ন্তনদার টাকায় না। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু যারা আমাকে প্রচণ্ড ভালোবাসো তাদের জন্য নয়, তারা দেখতেই পারো, কিন্তু এই ভিডিওটা ডেডিকেট করছি তাদের জন্য যারা অপদার্থ, বাজে, জঘন্য। আমি না ওই যে বললাম শুরুতে আমি খুব মুখরা, তো আজকে আমি এই ল্যাঙ্গুয়েজেসগুলো ইউজ করব কিছু কিছু অশিক্ষিত পাবলিকের জন্য। এবার অশিক্ষিত মানে এটা নয় যে পড়াশোনা শেখেনি, পড়াশোনা নাই শিখতে পারে, অনেক রকম ব্যাপার হতেই পারে, কিন্তু লোকে যারা পড়াশোনা শেখেনি তাদের মধ্যে অনেকেই আছে যারা ভদ্র, ভালো স্বভাবের, ভালো মেন্টালিটি, আর অনেক এরকম অশিক্ষিত আছে যারা প্রচণ্ড পড়াশোনা শিখেছে, পিএইচডি করেছে, চাকরি করে, কিন্তু গবেট, জঘন্য মেন্টালিটি, তো মানে ছাড়ো। সো লেটস বিগিন। ওকে, ছিটতে পারলাম না, যাই হোক। আমি কিন্তু সাজিয়ে রাখিনি, তোমরা আবার ভাবছো আমি সাজিয়ে, দেখা যাচ্ছে ওই কিছু কিছু দেখা যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি সকালবেলা সেজে গুজে গেছিলাম তো মন্দিরে, তো সেই জন্য এগুলো রাখা আছে, এগুলো ইউজ করিনি, এগুলো এমনিই রাখা আছে। এটা হচ্ছে হুডা বিউটির রোড স্কোয়াডস যে প্যালেটটা, সেটা
কত নিয়েছিল এটা? এটা মনে হয় 5,900, মানে 6,000-ই। আমার টাকায় কেনা, আমার টাকা, আমার টাকা। এরকম অনেক জিনিস আছে, মানে এটা শার্লেট টিলবারি সেটিং স্প্রে, এরকম আমার কাছে আপাতত এখন দুটো আছে। তো এটা ছোট সাইজটা 2400, ছোট, এরকম দুটো আছে এখনো, আবার কিনবো কিছুদিন পর। মোরক্কোন অয়েল শ্যাম্পু, এটা আমি বড়টা ইউজ করি যেহেতু বাইরে এসছি, ট্রাভেল সাইজ, তো ছোটটা নিয়েছি। ছোটটার দাম বেশি না, 1120, আর বড়টার দাম দেখে নিও তোমরা, বড়টার দাম 1800 না 1900 না সামথিং। আমার টাকা অ্যাগেন। এই ম্যাকের স্টুডিও ফিক্স, এইটা মনে হয় 3400 নাকি তার থেকে আমি ভুলে গেছি, বুঝলে তো, এখানে লেখাও নেই। এরকম এখন আমার কাছে 4টে আছে। তো যখন শুটিং করতাম তখন আমার অনেকে এটা খরচা এই কারণে হতো, কারণ আমার মুখে খুব একটা মেকআপ টেকে না, ঘাম হয় বা কিছু হয় যেটার কারণে খুব একটা মেকআপ টেকে না আমার, এদিক ওদিক যখন যাই হোক। তো আমার খুব একটা মেকআপ টেকে না, কারণ আমার স্কিন অত মেকআপ নিতে পারে না। সেই জন্য কি করতো, আমাকে এই স্টুডিও ফিক্সটা ভিজিয়ে ভিজিয়ে একটুখানি এরকম করে দিয়ে দিত, যার জন্য বেশি খরচা হতো। স্টুডিও ফিক্সটা মাসে একটা লেগেছে, মাসে 1.5 মাসে একটা লাগতো, আমার টাকায় কেনা। এই লিপস্টিকগুলো, যে ম্যাকের লিপস্টিকগুলো, সেগুলোর দামও তো আই গেস তোমরা জানো, আমি এত দাম মনে রাখিনি। এটা দিয়েছে আমাকে শান্তনদা, দিস ইজ YSL লিপ শাইন, লাভ শাইন লিপস্টিক। এটা আমার ফেভারিট, উইশ লিস্টে ছিল। এটা লিপস্টিকের ওপরে দিই এই গ্লসটা দেওয়ার জন্য। দিস ইজ 4000, এইটা আমাকে শান্তনদা দিয়েছে। দিস ইজ 4000, এটা আমাকে এই শান্তনদা দিয়েছে এই বার্থডেতে। আনিনি। নার্স আমি পার্সোনালি ইউজ করি, নার্স আমার কাছে, সরি, দিস ইজ 4800, শান্তনদা দিয়েছে। তো আমি এরকম নার্স ইউজ করি নিজেই, বাড়িতে ফাউন্ডেশন আছে, নিজের টাকায় কিনেছি। আচ্ছা তোমরা ভাবোটা কি, মানে আমি শুধু তাদেরকেই বলছি যারা হেড কমেন্টস করো, তোমরা ভাবোটা কি, মানে আমি তো একজন অভিনেত্রী, আমি তো লিড প্রোটাগনিস্ট চরিত্রে বেঙ্গলি সিরিয়ালসে 3টে সিরিয়ালে লিড হিসেবে 5 বছর কাজ করেছি। তোমরা ভাবো কি, মানে জিরো ব্যালেন্সে কাজ করেছি, টাকা পয়সা পাইনি। আইডিয়া আছে একটা অভিনেত্রী বা একজন মুখ্য চরিত্রের কি টাকা হতে পারে, স্পেশালি যখন একটু সাফল্যের দিকে এগোচ্ছে। আইডিয়া হতে পারে পার মান্থ কত টাকা হতে পারে, আইডিয়া হতে পারে মাচা শোজগুলো মিলিয়ে তাদের কত টাকা হতে পারে। আমি মাচা বেশি করতাম না, আমি যেখানে 20টা করার কথা সেখানে আমি 4টে মাচা করতাম। আমি যদি অনেকে বলেছো যে কয়েকজন বলেছো, আমি কারোরই নাম নিচ্ছি না, কারণ তাতে কি হয় তাদের পাবলিসিটি হবে, যেটা আমি করব না, তারা বুঝে যাবে। অনেকে বলনি, সরি, 2জন এরকম বলেছিল যে ছেলেটাকে সরি, বড়লোক ছেলেকে ফাঁসিয়ে, শান্তনদার কথা, বা বড়লোক ছেলেকে ফাঁসিয়েছে, লুটে নিচ্ছে। গাড়ির ভিডিওতে মনে হয় শান্তনদা যেই গাড়িটা কিনেছে আমাদের জন্যে, আই গেস সেটা। আমার বাবার ভোক্সওয়াগন টাইগুন নিয়ে, যখন ভোক্সওয়াগন টাইগুন বেরিয়েছিল তখন কিনে নিয়েছিল, ওটা নিয়ে মানে বেরিয়েছে এখানে কলকাতায়, তো তখন কিনেছিল। আমার বাবার ওটা নিয়ে 5 নম্বর গাড়ি হবে। বিশ্বাস করুন, আমার না বছরে 1 মাসের মধ্যে 2 দিনও কাজ করার দরকার নেই। তাও আমার বাবা আমাকে শিক্ষিত করেছে, অনেক বড় করেছে, শিক্ষিত করেছে। আমি শিক্ষিত, আমার কাজ করার কোনো দরকার নেই,
কিন্তু আমি কাজ কেন করছি? হ্যাঁ, ডেফিনেটলি এখন বলবেই সে তো গৌরী খানেরও কাজ করার কোনো দরকার নেই, কেন কাজ করছে? এক্স্যাক্টলি, সে যেই কারণে কাজ করছিল আমিও কিন্তু ঠিক সেই কারণেই কাজ করছিলাম, টু গেইন রেসপেক্ট, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। যখন আমি ক্লাস 11-এ পড়ি, আমি চেয়েছি সবসময় নিজের পায়ে আমি দাঁড়াবো, তখন থেকে আমি শুরু করে ইভেন্ট প্রমোটার হিসাবে কাজ করার। তা আমি ইভেন্ট প্রমোশনসে কাজ করতাম অ্যাপার্ট ফ্রম মাই স্কুলিং। দেন আস্তে আস্তে যখন কলেজে উঠি, আমি আমার বাবা মারা খুব, আমার ফ্যামিলি কনজারভেটিভ। কনজারভেটিভ মানে যে ছোট্ট, তোমাদের কথা, ছোট্ট ড্রেস পরতে দেবে না, অতটা গাইয়া না আমার মা বাবা, যাই হোক। তো এবার প্রচণ্ড কনজারভেটিভ। তো আমার বাইরে মানে আমার খুবই মানে স্কুল কলেজ সবাই জানতো যে কিরকম রেস্ট্রিকশনসে থাকি, বেশি বেরোতে পারতাম না, আর বাইরেও বেশিক্ষণ থাকা যেত না সন্ধ্যার পর। তো এনিওয়ে, আর রোজ তো একদমই না, মাসে 2বার বেরোও তাও ঠিক আছে, এরকম। তো এবার দ্য থিং ইজ, আমি ইন্ডিপেন্ডেন্ট হতে চেয়েছি। তো যখন ইভেন্ট করতাম, তারপরে আমার কলেজে থাকতে, তখনও আমার, তার আগেও আমার অনেক এসছে ফটোশ্যুটের প্রপোজালস। এবার তারপরে কলেজে থাকতে আমি একটা প্রপোজাল ফটোশ্যুটের অ্যাকসেপ্ট করি, তারপর থেকে আমার অজস্র ফটোশ্যুটস হয়, তার মানে আমি মডেল হিসেবে কাজ করি, অ্যাপার্ট ফ্রম স্টাডিজ। পড়াশোনাও চলছে, মডেলিংও চলছে। করতে করতে আমি মাস্টার্স কমপ্লিট করি। তার আগেই আমি ইন্টার্নশিপস করি, মাস্টার্সের পরেও করি। আমি যখন এমআর বাঙ্গুরে ছিলাম মেডিকেল সুপারের আন্ডারে, তখনও আমি সত্যি কথা বলে ছুটি নিতাম যে আমার শ্যুট আছে, আর তারা খুব গর্ববোধ করতো, বিকজ আমি নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছি। আমার বাবা কিন্তু এলআইসি ডেভেলপমেন্ট অফিসার ছিলেন, এখন উনি রিটায়ার্ড। তো সাথে আমাদের অনেক বছর আগের থেকেই প্রমোটিংয়ের বিজনেস, রিয়েল এস্টেট প্রমোটিংয়ের বিজনেস আমার আর আমার বাবার আর আমার কাকুর। তো জয়েন্ট ফ্যামিলি বিজনেস আমার মায়ের নামে, তো সেটাও চলে। অশিক্ষিত নয় আমরা, অশিক্ষিত তো কোনোভাবেই নয়। এবার যাই হোক, তো সেভাবে আমার আর্নিংটা চলে শুটসে। থাকতে থাকতে আমার অনেক সিরিয়ালসের অফার এসছে, যেহেতু কনজারভেটিভ তাই করিনি। এবার কনজারভেটিভ ফ্যামিলি হলেও আস্তে 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 কী হয়, মাত্রাটা লেভেলটা একটু একটু কমতে থাকে। তো যখন আমি লকডাউনের পর না আগে সামথিং ওরকম পিরিয়ডে একটা আমার অফার আসলো, বললো যে একবার একটুখানি যাও, অডিশন আছে, একটা দিয়ে এসো। তো আমি জাস্ট অডিশন দিতে গেলাম এটা ভেবে যে চলো সেলিব্রিটিদের সঙ্গে দেখা হবে, দেখতে পারবো সেলিব্রিটি, তাই আমার কোনো কনফিডেন্স ছিল না, বিকজ আমি জানতাম লোকে 100টা অডিশন দিয়েও রিজেক্ট হয়, আর এত সহজ নয় অ্যাক্টিং। বাট লাকিলি, টাচউড, প্রথম অডিশনেই আই গট সিলেক্টেড অ্যাজ আ লিড ইন মোম পালক। আর তারপরে আমাকে পেছন ঘুরে তাকাতে হয়নি। মোম পালক শেষ হবে সেটা কেউ জানতোই না, মানে আমরা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা জানতামই না। তার 10 দিন আগে আমার কাছে ফোন চলে এসছে, তোকে আমরা কালার্স বাংলার একটা প্রজেক্টের জন্য ভাবছি, মোম পালক শেষ হচ্ছে। টুম্পা অটোওয়ালি, আমাকে কোনো বুঝতে হয়নি। টুম্পা অটোওয়ালির পর 2 মাস ব্রেক দিয়েছি, দিয়ে ডায়মন্ড দিদি জিন্দাবাদ, আমায় কিচ্ছু বুঝতে হয়নি। শুধুমাত্র সৌন্দর্য থাকলেই যে হিরোইন হওয়া যায় এর কিন্তু কোনো মানে নেই, তার জন্য ট্যালেন্ট থাকতে হয়। আর ডেফিনেটলি দর্শকরা খুব ভালোবেসেছে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। সত্যি ওদের জন্য আমি এতটা দূর আসতে পেরেছি। তবে আমি নিজেকেও অনেক প্রেস করব, কারণ আমি নিজের ট্যালেন্টের জন্য অনেকটা দূর আসতে পেরেছি। এই ইন্ডাস্ট্রিতে আমার নামে যদি জানা হয় যে ও কতটা ডেডিকেটেড ছিল বা কি ছিল, সিরিয়াসনেস ওর কতটা ছিল, কেউ একটাও বাজে কথা বলতে পারবে না। স্ক্রিপ্ট আসতো, আমি হুড়ুমুড়ি করে পড়তাম, না পড়ে আমি ফ্লোরে যাব না, আমি এতটাই সিরিয়াস। তারপরে দুষ্টুমি করি, ঠিক আছে, এটা আমি ওপেনলি যখন বলছি, মানে এটা কতটা সত্যি সবাই বুঝে নিও। আমার সিরিয়াল, আমার পজিশন, আমার গুরুর, আমার ইগো, ওগুলো আমার রেসপেক্ট,
সেটা যদি একটা মানুষ তার লাইফ পার্টনারের জন্য ছাড়তে পারে, তাহলে তার লাইফ পার্টনারকে এর থেকে বেশি দামি গিফট সে কি দিতে পারে একটু বলবে কেউ? শান্তনদা তোমাদের এই কথাগুলো কোনোদিনও বলবে না, আর আমি চাই না এই কথাগুলো পুরোপুরির জন্য ধামাচাপা থেকে যাক। আমি ব্লগগুলো করি শান্তনদা কেমন মানুষ সেটা তোমাদেরকে তুলে ধরার জন্য, কারণ যখন প্রথমবার ইন্ট্রোডিউস করেছিলাম তোমরা অনেকেই অনেক বাজে কথা বলেছিলে মানুষটাকে, কারণ তোমরা ভেবেছো আমার আর আমার কো অ্যাক্টরের মধ্যে কিছু একটা ছিল, যা রটে তা কিন্তু সবসময় ঘটে না, ঘটে কিন্তু তার পেছনেও অনেক, ছাড়ো। তো আমি নিয়ে নিলাম শব্দ আমার ওপর, কিন্তু শান্তনদাকে আমি ওর মানুষটা মন থেকে কি সেটা দেখানোর জন্য আমি কিন্তু ব্লগটা সেইভাবেই শুরু করি। কিন্তু তার মানে এই না সেটা দেখাতে গিয়ে অনেকে আমাকে দুর্ছাই করবে। যেটা শান্তনদা দিয়েছে 4,800 টাকা, এটা আমার কাছে আগে থেকেই আছে, ইউজ করি। তো আমি এইটা যখন দিয়েছে আমি সারপ্রাইজ কেন হব? ভিডিওটা নিশ্চয়ই সবাই দেখেছো, তুমি সত্যি এনেছো। ইট ওয়াজ লাইক দিস উইথ দ্য সং, একটা গান দিয়ে আমি রিলটা বানিয়েছি। কেন বলো তো? কারণ স্পেশাল মানুষ যদি আমাকে এটাও এনে দেয় না, আমার ধরো চিরুনি, এটা বোধন চিরুনি, যাই হোক যা চিরুনি হোক, এটাও যদি এনে দেয়, এটা দুধের একটা, এটাও যদি এনে দেয় না স্পেশাল মানুষটা, তুমি জানতে পারি রেখেতে ইচ্ছা করছে। আমি এরকমই, সেটাও গান দিয়েই দেবো, জাস্ট বিকজ এটা কস্টলি বলে এটা ভাইরাল হয়েছে। এরকম কস্টলি প্রোডাক্টস আমার কাছে অনেক আছে, নিজের টাকায় নিজের যোগ্যতায় আছে, ঠিক আছে? তো এবার বলি, এই যে তোমাদের প্রশ্ন হয় না যে আমি শান্তনদাকে কি দিয়েছি, আজকেই আমার ব্লগে একজন কমেন্ট করেছে, কমেন্টটা আর খুঁজে পাচ্ছি না, ডিলিট করেছে হয়তো লজ্জার চোটে, কি আছে সেটা আমি জানি না, থাকতেও পারে কমেন্টটা। সেখানে লিখেছে যে এই প্রথমবার দেখলাম তুমি শান্তনদাকে কিছু গিফট করেছো। শান্তনদা তোমার জন্য যা করে তার 10%ও তুমি করো না। এই কারণে বলেছে ওই অ্যাওয়ার্ড শোর ওই ভিডিওটা দেখে, যে শান্তনদা যে শার্টটা পরেছিল সেটা আমার দেওয়া বার্থডেতে। আমি ব্লগে কখনো এটা দেখাই না যে আমি শান্তনদাকে কি দিই, আমি ভাইকে কি দিই, আমি সবাইকে কি দিই বা দিতাম, কখনোই দেখাই না, কারণ আমি নিজের ঢাক নিজে পেটাতে পছন্দই করি না। শান্তনদা আমাকে কি দিচ্ছে সেটা কিন্তু আমি খুব মিউজিক দিয়ে একটা সুন্দরভাবে দিই, বা আমি ব্লগে ওভাবে দেখাই, যার জন্য তোমরা মনে করো মেয়েটা তো কিছুই করে না, ছেলেটাই সবসময় করে। একটা বেসিক জিনিস, শান্তনদা আমাকে শাড়ি দিচ্ছে, সেটা তো বেসিক, তোমাদের বাবাও তোমাদের মাকে শাড়ি দেয়, তার জন্য মানে এটা মানে কি এমন, কি এমন তাই বলে তোমার মাকেও তোমার বাবাকে সেই কিছু একটা দিতে হবে? সে যদি আর্ন না করে লোকে তুচ্ছাই করবে? করবে তো না, তাই না? সেরকমই আমি কখনো দেখাই না, আর না শান্তনদা এগুলো বলবে, বিকজ ও কিন্তু ব্লগ করে না, ঠিক আছে? তাই আমাকেই বলতে হলো আজ শেষমেশ, আর এটা বলেই আমি স্টপ করবো, মানে এইসব বলেই। শান্তনদা যেটা আমার মেইন 1 মিলিয়ন গেছে ভিডিওটা, সেটা হচ্ছে বার্থডেতে শান্তনদা আমাকে একটা ভ্যানিটি দিয়েছিল, মেকআপ ভ্যানিটি, একটা খুব সুন্দর গান দিয়ে দিয়েছিলাম, যেখানে সবাই কমেন্ট করেছে আমি ভীষণ লাকি। সেটার দাম ছিল 22,000। এর থেকে অনেক বেশি টাকার ঘড়ি আমার ভাইকে আমি দিয়েছি, অ্যাপেল ওয়াচ। শান্তনদাকে ফসলসের যেই ওয়াচটা দিয়েছিলাম ওর বার্থডেতে, তোমরা কেউ দেখেছো? আজকে আমি বলছি এগুলো, বলবে বাবা মেয়েটা সব বলে দিচ্ছে, কারণ তোমাদের জন্যই বলছি, তোমরা এরকম ছোট লোকগিরি করেছো, মানে যারা নেগেটিভ কমেন্টস করেছে তারা এরকম ছোট লোকগিরি করেছে বলেই আমি বলছি এগুলো, বিকজ আমাকে বলতে হতো। সেটা তোমরা জানো? জানো না? আমি কত গরিবকে হেল্প করি তোমরা জানো? আমার এই অভ্যেসটা কি আছে, আমি ব্লগ করে দিই না। আমি যেগুলো করি
সেগুলো ব্লগে আমি কোনো দিনও দিই না। আমি কিন্তু বাড়িতে কি করছি সেই ব্লগ তোমরা দেখো না। আমি যেগুলো গরিবদের জন্য করছি বা কাউকে কিছু দিচ্ছি সেটাও তোমরা দেখো না। তোমরা সেটাই দেখো যেটা আমি তোমাদের দেখাই, আর আমি সেটাই দেখাই যেটা আমার পছন্দের মানুষকে অনেক উঁচু দরজায় নিয়ে যাবে, আমি সেটাই দেখাই। অনেকে অভিশাপ দাও, টিকবে না এইসব লাভি ডাভি জিনিস, এসব তো কিছুদিনের, তারপর দেখবে বুঝবে মজা। বুঝবো, তোমাদের যদি মনে হয় বুঝবো মজা তো বুঝবো। একটা অনেক বড় জিনিস রিভিল করা বাকি আছে, যেটা শান্তনদা আমার জন্য করেছে। টাকার থেকেও বেশি ইমোশন আর বুকের পাতা লাগে। তো তোমাদের বাবা সেটা কোনোদিনও তোমার মাদের জন্য করেনি, আই গেস। বাবা মা তুলে আবার কথা বলছি এটা ভেবো না, ভালো এক্সাম্পলই দিচ্ছি, কিন্তু কোনো বাজে এক্সাম্পল দিচ্ছি না। হ্যাঁ, তবে যারা বাজে কমেন্ট করেছো তাদের বাবা মার শিক্ষা নিয়ে আমি একটু বলবো, কারণ আমার মাকে নিয়েও বলা হয়েছে কমেন্টে যে ও এরকম ড্রেস পরেছে, ওর মা নাকি স্ট্রিক্ট, ছি এ কেমন মা। তা আমি আমার মুখের ভাষা এখানে আর খারাপ করলাম না, কারণ তাকে যা গালি দেওয়া শান্তনদা দিয়ে দিয়েছে, আমিও দিয়েছি, গালি দিয়েছি, তো দিয়েছি, কেন দেব না? তোমরা হলে দিতে না, দিতে তো বাকিটা সেরকম। সবাই এক্সপেক্ট করো না আমি সবসময় চুড়িদার পরে ঘুরে বেড়াবো না। এবার বলবে যে আমি কি চুড়িদার পরতে বলেছি, জিন্স টপ পরো, পরবো। তবে যখন আমি এফোর্ড করতে পারছি একটা স্টাইলিশ ড্রেস, বা আমার হাজব্যান্ড আমাকে দিচ্ছে, উড বি হাজব্যান্ড, একটা স্টাইলিশ ড্রেস, কেন পরবো না? অ্যাওয়ার্ড শোতেও তো পরতে হয়, আমি পরবো। তোমরা কমেন্ট করার করো, সে না আমার উত্তর দেওয়ার ব্লগ বানানোর আমি বানাচ্ছি। ডিভোর্স হয়ে যাবে, হ্যাঁ এটা আমি অনেক শুনেছি। তো যখন হবে হোক, এক কাজ করব, যদি এরকম কিছু হয় বুঝলে, যারা যারা বলেছো না, আমি তাদের বাড়ি থেকে উঠবো। আমাকে একটু পালন পোষণ করো তো, তাদের বাড়ি থেকে আমি উঠবো, ঠিক আছে? আমাকে সামলানো কিন্তু মানে 7 জন্মেও 8 নম্বর জন্ম যে নেবে তার কাছেও কঠিন লাগবে। এতগুলো জন্ম পার করে এসেও যখন 8 নম্বর জন্ম সে নেবে, সে তাও পাগল হয়ে যাবে, মানে আমাকে সামলানো এরকম। হ্যাঁ, গিফট দেওয়া যদি বলো, এখন আমি শান্তনদাকে এমন কিছুই দিই না। ও আমাকে যা দেয় সেটা তার কর্তব্য। সে একটা চ্যালেঞ্জ নিয়েছে লাইফে। এবার আমি সত্যিটা বলছি, আমার এই ইন্ডাস্ট্রিতে আমার অ্যাক্টিং কেরিয়ারে পজ নেওয়া শুধুমাত্র শান্তনদার জন্য, কারণ ওকে সময় দেব আমি। একটা উঠতি কেরিয়ার, যেখানে আমার এখনই স্কোপ হিরোইন হওয়ার, লিড ক্যারেক্টার হওয়ার, সেখানটায় যেচে পড়ে পজ নেওয়া, জাস্ট ওই মানুষটাকে সময় দেব বলে, কতটা বড় স্যাক্রিফাইস ভাবতে পারো? তোমরা কেউ করবে? তোমরা যদি এই চান্সটা পাও কখনো করবে? কেউ তো চাকরিই ছাড়তে চায় না। কাউকে যদি চাকরি ছাড়তে বলা হয়, তাদের হাজব্যান্ড বলে বা ইনলজরা বলে, শ্বশুর শাশুড়ি, তখন একটা রিল হয়ে যায়, ফটো পোস্ট হয়ে যায়, পুরো পোস্ট পড়ে যায়, কেন ছাড়বো চাকরি, কেন আমাকে এরকম বলবে? মেয়েদের স্বাধীনতা নেই? ডেফিনেটলি আমি সেরকম করিনি। আমি তার ইচ্ছেটাকে গুরুত্ব দিয়েছি। আমিও দেখেছি যে সে আমাকে কতটা কিভাবে চালাতে পারছে। সে চ্যালেঞ্জ নিয়েছে যে ডোনা, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব, তুমি একবার আমাকে ভরসা করো, তুমি আমাকে শুধু সময় দাও, কারণ আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। কারণ আমাদের সিরিয়ালে 14 ঘন্টা করে মানে একজন লিড ক্যারেক্টারকে থাকতে হয়, অনেক সময় 22 ঘন্টা হয়ে যায়। তো নতুন রিলেশন তখন, তো ওর এবার একটা ডিসিশন নিচ্ছি বিয়ের জন্য, তো ওর এক সময়ের প্রয়োজন, কারণ ও ইন্ডাস্ট্রিরই না। তো আর ও আমাকে, শান্তনদা আমাকে সত্যি টাচ করে, ওরকম কেউ কাউকে ভালোবাসতে পারে আমি জানতাম না, এত ভালোবাসে। তো সেই মানুষটার জন্যে যে স্যাক্রিফাইসটা আমি করেছি, এর থেকেও বড় গিফট কি হয়? এখন
পার মান্থ ইনকাম আমার 3-4জন মানুষের ইনকামের সমান যারা চাকরি করে। সেটা ছেড়ে আমি যখন পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে আছি সায়ন্তনদার কাছে, তো ডেফিনেটলি এটা সায়ন্তনদার দায়িত্ব আমাকে খুশি রাখা। সেই চ্যালেঞ্জটা কিন্তু মানুষটা নিয়েছে। মানে কতটা কেউ কাউকে ভালোবাসলে এত বড় চ্যালেঞ্জ নিতে পারে। আর আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করার চেষ্টা সায়ন্তনদা করছে, এই চেষ্টাটাই অনেক। আমার ডিমান্ড অনেক হাই, কিন্তু সায়ন্তনদার মতন ছেলে পেয়ে আমার ডিমান্ড মডারেট হয়ে গেছে। ওকে দেখাই অনেক কিছু, বাট অ্যাকচুয়ালি নয়। তো এই যে বলো না কি গিফট দিয়েছি, কিছুই দিই না, কিছু এফার্টস নেই আমার, তোমরা প্রচণ্ড বড় বোকা। তোমরা আমাকে তো পার্সোনালি চেনোই না, জানোই না যে আমার কতটা অবদান আছে এই রিলেশনে। তবে একটা কেরিয়ার যেটা উঠছে তাকে পজ মারার জন্য না বুকের পাটা লাগে, কারণ সে জানে না সে আর কখনো ফিরে আসতে পারবে কিনা এত লম্বা পজের পর। আমি সেই মানুষটাকে বিশ্বাস করে তাকে টাইম দেওয়ার জন্য আমার পুরো সবটাই তাকে দেওয়ার জন্যই আমার এই ডিসিশন। গিফট এই যে ওকে 4-5 হাজার টাকার শার্ট দেব যেটা তোমরা দেখতে চাও, তার কোটি 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 টাকার গিফট আমি ওকে দিয়ে দিয়েছি, আর সে সেটা সম্মান করে। আর সে আমাকে যে গিফটসগুলো দেয়, এই জিনিসপত্রগুলো, এইগুলো কেনার জন্যই সিরিয়াল করতাম। আমার তো আর বাড়ি গাড়ি কিনতে হতো না। আমার বাবা যথেষ্ট স্টেবল অ্যান্ড আমি খুব প্যাম্পার্ড চাইল্ড। তো এইগুলো যেগুলো এখন কিনতে দুবার ভাবি, সেগুলোই ও দিচ্ছে, ক্ষতি কি? আর বাবা ডেফিনেটলি আমাকে তার সাথেই বিয়ে দেবে যে অ্যাটলিস্ট বাবা ওর লেভেল অবধি না পৌঁছালেও বাবার এই অবধি পৌঁছাবে, তাই না? বড় লোক ফাঁসিয়েছি বলো না। দেখবো তো তোমরা তোমার বোনকে, ভাইকে কোন ঘরে বিয়ে দিতে চাও, কি চাও তো আমি জানি না। খুব উত্তেজিত হয়ে ভিডিওটা করেছি। ভিডিওটা আমি এক্ষুনি পোস্ট করব, হ্যাঁ এক্ষুনি পোস্ট করব। যা তা বলেছে ভিডিওতে, কি বলেছে আমি সত্যি মানে, এই নাও এই ঘড়িটাও আমারই কেনা, নিজেকে দেওয়া। ভাইয়ের সব, এটা ফসলসের ভাইয়ের সব এমকের ঘড়ি থেকে শুরু করে অ্যাপেল ওয়াচ সব কিছু আমার দেওয়া, ঠিক আছে? সো এই বাজে মন্তব্যগুলো না বলা তোমরা বন্ধ করতে পারবে না আমি জানি, কারণ তোমরা সেই শিক্ষাটা পাওনি। করো না বন্ধ। তবে সায়ন্তনদা মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র আমাকে দিয়েই যাবে, আমার জন্য করেই যাবে। ওর কর্তব্য ওকে করতে হবে, আর ও করবে। আর ও যত করবে ও জানে ও তত সাকসেসফুল হবে লাইফে। এটা ওর দায়িত্ব, আমি ওর দায়িত্ব, আমি ওর কাঁধে, আমি ওর দায়িত্ব। ও সেটা খুশি খুশি নিচ্ছে। আর আমি আর সায়ন্তনদাকে কোনো গিফটস দেব না। কি করে দেব? তোমাদের দেখাবো না, যেরকম আমি দেখাই না। ইউ ক্যান জাজ মি। আমি জানি বিয়ের ভিডিওস বেরোলে, ফটো বেরোলে অনেকে কার্স করবে, ডিভোর্স হয়ে যাবে, এদের লাইফ তো জানি হ্যান ত্যান। যারা এটা বলেছো বা যারা এটা বলছো বা যারা এটা বলবে, আমি তাদের অভিশাপ দিলাম, তাদের ডিভোর্সও হবে, তাদের ব্রেকআপও হবে, ফিনিশড। তোমরা আমায় বলছো, আমিও তোমাদের বললাম, ব্যাস। এবার আমি এরকম বলতেই পারতাম, আমি জানি ইম্যাচিউরলি আমি এটা বলে দিলাম, বাট না, আমি তো রাগের মাথায় ভাই যা আসছে বলে দেওয়া উচিত। বিকজ ওটা যদি কত দাবাবো, আমি তো দাবিয়ে রাখি না, কত দাবাবো, মানে যত দাবাবো আমার মধ্যেই থাকবে। এর থেকে বেটার ভাই বলে দিলাম, হবে যা খুশি তাই হবে তোমাদের সাথে।
জঘন্যতম। যেই অভিশাপ আমাকে দেবে সেগুলো তোমাদের সাথেই হবে, জঘন্যতম হবে, জঘন্যভাবে তোমরা ফেসে যাবে, শেষ হয়ে যাবে। যারা এসব বলছো শেষ হয়ে যাবে। এগুলো বলা আমার উচিত নয়, কারণ আমি একজন আর্টিস্ট। আরে ভাই, আমি তো মানুষ, আমি যদি ভুল শুনি আমি ডেফিনেটলি তাদের ভুল বলবো। আর যারা আমার ওয়েল উইশার, আমাকে এত পছন্দ করো, তাদের লাইফে না মানে খুশিয়ার ছড়িয়ে পড়বে। আমি কোনো ভগবান না যে আমি ব্লেসিং দিচ্ছি বা অভিশাপ দিচ্ছি। আমিও মানুষ, তারাও মানুষ। তোমরা যদি আমাকে ভালো বলতে পারো, আমিও তোমাদের ব্লেস করতে পারি। তোমরা যদি আমায় খারাপ বলতে পারো, তাদেরকে আমি অভিশাপ দিতে পারি। ব্যাস, শেষ, সদবোধ। সো হিয়ার আই এন্ড দিস ভিডিও। সবাই খুব ভালো থেকো। ব্লগস আসছে, হাঁপিয়ে গেছে লিটারালি। এখন আমি ফ্রেশ হব। টাটা। আই অ্যাম রেডি ফর অল দি হেড কমেন্টস। আমি বলে নিয়েছি, ব্যাস আমি শান্ত হয়ে গেছি। শান্তনাকে ফোন করে জানাই, হ্যাঁ।